তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পেপারটি আছে অর্থাৎ ডিএসসিসি 1 পেপার, এই পেপারের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা 2024 সালে একবার এসেছে। এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা হচ্ছে ওয়েস্টফেলীয় যুগ থেকে একবিংশ শতক অবধি সার্বভৌমত্বের ধারণার বিবর্তন আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। পলিটিক্যাল সায়েন্স অনার্সে খুব ভালো করেই উত্তর গুছিয়ে লিখতে হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় জটিল ও বিতর্কিত আলোচ্য বিষয় হলো সার্বভৌমত্ব। ল্যাটিন শব্দ সুপারনাস থেকে এর উদ্ভূত। এই ধারণার অর্থ হলো রাষ্ট্রের চরম, চূড়ান্ত ও পরম ক্ষমতা। এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রধান শর্ত হলেও সময়ের সাথে সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে সার্বভৌমত্বের প্রকৃতি ও ধারণায় ব্যাপক রূপান্তর ঘটেছে। 1648 সালের ঐতিহাসিক ওয়েস্টফেলিয়া চুক্তির পর থেকে বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বায়নের যুগ পর্যন্ত এর বিবর্তনের ধারা রাষ্ট্রবিজ্ঞানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার হচ্ছে সার্বভৌমত্বের ধারণার বিবর্তন। সেখানে প্রথম পয়েন্ট কি আছে? ওয়েস্টফেলীয় যুগ ও চরম সার্বভৌমত্ব। 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে ইউরোপে আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে। মধ্যযুগে ধর্মীয় পোপ ও পবিত্র রোমান সাম্রাজ্যের আধিপত্যের অবসান ঘটিয়ে এই চুক্তি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও স্বাধীন সত্তাকে স্বীকৃতি দেয়। এই যুগে মনে করা হয় যে রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে রাষ্ট্রের ক্ষমতায় চূড়ান্ত, অসীম এবং কোনো বাহ্যিক বা বিদেশি শক্তি রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। ফরাসি চিন্তাবিদ যা বোধা তার সিক্স বুক কনসার্নিং দ্য রিপাবলিক গ্রন্থে প্রথম এই ধারণার সুস্পষ্ট তাত্ত্বিক ভিত্তি দেন। পরবর্তীতে ইংরেজ দার্শনিক টমাস হবস তার লেভিয়াতান গ্রন্থে এই চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ সার্বভৌমত্ব তত্ত্বকে সুদৃঢ় করেন, যেখানে চুক্তির মাধ্যমে সৃষ্ট রাষ্ট্র বা শাসকের ক্ষমতাই ছিল সর্বোচ্চ এবং প্রশ্নাতীত। অর্থাৎ প্রথম যখন সার্বভৌমিকতার ধারণা আসে তখন সার্বভৌমিকতাকে একদম চরম বলা হচ্ছে। চরম মানে কি? রাষ্ট্রের কথাই শেষ কথা, বা রাষ্ট্রের যিনি প্রধান রাজা তার কথাই হচ্ছে শেষ কথা। এটা প্রথম দিকের কনসেপ্ট। তারপরে কি হচ্ছে? অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দী, সেখানে গণসার্বভৌমত্ব ও আইনি একত্ববাদ। এখানেও কিন্তু রাষ্ট্রকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এই আইনি একত্ববাদ বা যেটা প্রধানত অস্টিন বলছে, ঠিক আছে, এই পোর্শনটা এবার বলছো। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি বিপ্লব এবং ইউরোপ জুড়ে গণতান্ত্রিক চেতনার প্রসারের ফলে সার্বভৌমত্বের ধারণার এক যুগান্তকারী পরিবর্তন আসে। ফরাসি দার্শনিক জ্যাক রুসো রাজকীয় ক্ষমতার তীব্র বিরোধিতা করে জনগণের সার্বভৌমত্ব বা সাধারণ ইচ্ছার তত্ত্ব প্রচার করেন। তিনি দাবি করেন সার্বভৌম ক্ষমতার প্রকৃত উৎস কোনো রাজা বা শাসক নন, বরং রাষ্ট্রের আপামর জনগণের। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ আইনজ্ঞ জন অস্টিন তার আইনি বা একত্ববাদী তত্ত্বে সার্বভৌমত্বকে একটি নির্দিষ্ট মানব কর্তৃপক্ষের চরম নির্দেশ হিসাবে আখ্যায়িত করেছেন। তার মতে আইন হলো সার্বভৌমের আদেশ, আর যা আইনগতভাবে রাষ্ট্রের ক্ষমতাকে চরম ও অপ্রতিহত রূপ দেয়। ওই বললাম যে এখানেও কিন্তু রাষ্ট্রকে এবং ব্যক্তিকে, মানে যার হাতে সার্বভৌম ক্ষমতা থাকছে তাকে প্রধান হিসাবে ধরা হচ্ছে। এবার হচ্ছে বিংশ শতাব্দী, বহুত্ববাদ ও আন্তর্জাতিকতাবাদের উদ্ভব। বিংশ শতাব্দীতে এটা হয়েছে। এখানে দেখো বিংশ শতাব্দীতে এসে সার্বভৌমত্বের ধারণার বড় ধরনের ফাটল ধরে। বাকি পোর্শনটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের ছোট করে বলে নিই যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে পলিটিক্যাল সায়েন্স অনার্সে। দেখো এবারে হ্যারল্ড ল্যাস্কি এবং ম্যাকাইভারের মতো বহুত্ববাদী চিন্তাবিদরা অস্টিনের একত্ববাদী তত্ত্বের তীব্র সমালোচনা করেন। তার মতে সমাজ যেহেতু মানুষের বহুমুখী প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সঙ্গ নিয়ে গঠিত,
তাই ক্ষমতা কেবল এককভাবে রাষ্ট্রের হাতে কুক্ষিগত থাকতে পারে না, বরং তা সমাজের বিভিন্ন সঙ্গের মধ্যে বণ্টিত হওয়া উচিত। ল্যাস্কির মতে সার্বভৌমত্বের চরম তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে ক্ষতিকর। তাছাড়া দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এবং আন্তর্জাতিক আইনের বিকাশ ঘটে। মানবাধিকারের সনদের ফলে রাষ্ট্র তার নাগরিকদের ওপরে খেয়ালখুশি মতো ক্ষমতা প্রয়োগ করার অধিকার হারায়। ফলে সার্বভৌমত্ব তার অসীম ও স্বৈরাচারী চরিত্র হারিয়ে অনেকটাই সীমিত ও নিয়ন্ত্রিত হয়ে পড়ে। তারপর দেখো একবিংশ শতাব্দী ও বিশ্বায়নের যুগ। একবিংশ শতাব্দীর বিশ্বায়নের প্রভাবে সার্বভৌমত্বের ধারণার এক সম্পূর্ণ নতুন ও জটিল রূপ লাভ করেছে। বর্তমান যুগে অর্থনৈতিক উদারীকরণ, বহুজাতিক সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মতো অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির প্রভাব রাষ্ট্রের চিরাচরিত অর্থনৈতিক সার্বভৌমত্বকে প্রবলভাবে চ্যালেঞ্জ করেছে। তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি এবং মুক্ত বাজারের প্রসারে রাষ্ট্রের কঠোর ভৌগোলিক সীমানা অনেকটাই অস্পষ্ট হয়ে গিয়েছে। এখন কোনো রাষ্ট্রই অর্থনীতি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন বা পরিবেশগত সুরক্ষার মতো বিষয়ে সম্পূর্ণ স্বাধীন বা স্বয়ংসম্পূর্ণ নয়। ইউরোপীয় ইউনিয়নের মতো আঞ্চলিক জোটগুলির উত্থানে ফলে যৌথ সার্বভৌমত্বের মতো নতুন ধারণার জন্ম হয়েছে। বর্তমানে রাষ্ট্র একক, নিরঙ্কুশ নিয়ন্ত্রক নয়, বরং আন্তর্জাতিক স্তরে একটি অন্যতম সমন্বয়কারী ভূমিকা পালন করছে। এবার উপসংহারটা দেখে নাও, এটা আর আলোচনা করছি না, এটা দেখে নাও। আর তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই যোগাযোগ করবে।